তো আমরা আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স স্টার্ট করব। তা আপনাদের পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন যেটা, অর্থাৎ নাউন চেনা বা ভার্ব চেনা বা এডজেক্টিভ চেনা এবং সেগুলো একটা থেকে আরেকটার মধ্যে চেঞ্জ নিয়ে আসা, এই বিষয়গুলো আমরা আরেকটু আহ, সময় নিয়ে আমরা একটু শেষের দিকে করে আমরা এগুলো আলাপ করব, কারণ ওই টপিকটাতে আপনাদের অনেক বেশি নাম্বার। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ওইটা আমি চাচ্ছি একটু শেষের দিকে আলাপ করতে। যখন আপনাদের কোর্স এন্ডিং এর আগে যদি এটা আপনাদেরকে একটু বারবার করে পড়াই এবং প্র্যাকটিস করা, এটা বেশি মনে থাকবে আমি বিশ্বাস করি। আর ট্রান্সফরমেশন নিয়ে অনেকের ঝামেলা থাকে, কারণ এখানে অনেকগুলো রুলস। সো আমি চাচ্ছি যেগুলোতে একটু কমপ্লেক্সিটি থাকে, তাদের অনেকের সমস্যা হয়, সেগুলো আমরা একটু আগেই যেন ভালো করে আমরা শেষ করে ফেলতে পারি, সেই চেষ্টা আমরা করব। তার জন্য আজকে ট্রান্সফরমেশন নিয়েছি। জানি না এটা আসলে আসলে আজকে এক ক্লাসে কমপ্লিট করা যায় কিনা। আমরা চেষ্টা করব, দেখি কতটুকু আমরা কভার করতে পারি। যদি আপনাদের কোর্স প্ল্যানিং এর মধ্যে এটা আসলে একটা ক্লাসে দেওয়া আছে, যেহেতু আমাদের আসলে ওইভাবে ইলাবোরেটিভ আলোচনা করার সুযোগ নেই, তারপর আমি চেষ্টা করব যতখানি এটাকে আমি বুঝাই দেওয়া যায়। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে আসলে কি বোঝাই সেটা যদি আমি আপনাদেরকে বলি, তাহলে একদম আপনাদের ছোট ক্লাসে যেগুলো পড়েছিলেন সেই ধরনের পড়াগুলোই আমাকে আপনাদেরকে স্মরণ করে দিতে হবে। আমরা একটু স্ক্রিনে তাকাই, সেখানে এটা হচ্ছে এই ক্লাসটা আমার বহু স্টুডেন্টকে আমি এর আগে করিয়েছি। সো কিছু এখানে মার্ক করা জিনিস আছে, ওগুলো আমি আর মুছি নাই, যেন আমার পরের স্টুডেন্টদের জন্য এটা কাজে আসে। সো যেটা বলছিলাম, মূলত ধরেন ট্রান্সফরমেশন জিনিসটা কি, সেটা হচ্ছে ধরেন কোন একটা সেন্টেন্সে বললো হি ইজ পুয়ার, সে দরিদ্র। এটাকে নেগেটিভ সেন্টেন্স আমরা রূপান্তর করব, বলা হচ্ছে এই বাক্যটাকে কি করো, নেগেটিভে নিয়ে যাও। বা পরীক্ষা যদি আসে তাহলে হি ইজ পুয়ার বাক্যটার নেগেটিভ সেন্টেন্স কি। তো নেগেটিভ হচ্ছে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এমন করে নেগেটিভ আমাকে করতে হবে যেন অর্থটা কি না হয়, পাল্টে না যায়। ধরেন এখানে যদি আমি হি ইজ পুয়ার বলছে, এখন এটাকে নেগেটিভ করার জন্য যদি আমি বসিয়ে দেই হি ইজ নট পুয়ার, তাহলে কিন্তু সেন্টেন্সের অর্থটা পাল্টে যাবে। আমি যদি হি ইজ পুয়ার কে নেগেটিভ করি, তাহলে কি দাঁড়াচ্ছে, হি ইজ নট পুয়ার। এটা যদি করি, তার মানে অর্থটা কি হয়ে গেছে, পাল্টে গেছে। অর্থাৎ হি ইজ পুয়ার যেটা, সে দরিদ্র, আর নট পুয়ার বলা মানে হচ্ছে সে দরিদ্র নয়। তো ট্রান্সফরমেশনের নিয়ম হচ্ছে অর্থ পাল্টানো যাবে না। আপনি সেন্টেন্স চেঞ্জ করবেন, কিন্তু অর্থ চেঞ্জ করতে পারবেন না। এখন যদি আমি এখানে হি ইজ নট পুয়ার না বলে, তাহলে আমি হি ইজ নট পুয়ারটা কি বলতে পারবো, পারবো না। ঠিক আছে, এটা আমরা পারবো না। আমরা তাহলে কি বলতে পারি, আমরা বলতে পারি হি ইজ নট রিচ। তার মানে কি, সে ধনী নয়। যদি সে ধনী নয়, তার মানে কি, সে হচ্ছে দরিদ্র। তাহলে আমি নিচের সেন্টেন্সটাকে নেগেটিভ করলাম, কিন্তু অর্থটা পাল্টালো না। এটার নামই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। একইভাবে ধরেন আপনাদেরকে বলা হলো আরেকটা সেন্টেন্সে, সেটা হচ্ছে কি, বলা হলো হি ইজ ট্রুথফুল, সে সত্যবাদী। তাহলে এখন হি ইজ ট্রুথফুল, এটা যদি আপনি নেগেটিভ করেন, তাহলে আপনি কি বলতে পারেন, দেখি বলেন। এটা কি বলতে পারেন, এটা কি, আমি কি বলবো যে হি ইজ নট ট্রুথফুল। আমি যদি এভাবে বলি, এটা কি হবে, হবে না। হি ইজ নট ট্রুথফুল কে দেখি আপনারা বলেন তো, এটার নেগেটিভ সেন্টেন্স কি হতে পারে, দেখি আপনারা ট্রাই করেন তো, পারবেন? হি ইজ ট্রুথফুল এটাকে যদি আমরা নেগেটিভ করি কি হতে পারে? আচ্ছা সাজ্জাদ, থ্যাংক ইউ, আপনি একটু তো দিয়েছেন, আপনি বলেছেন হি ইজ নট লায়ার, রাইট। আচ্ছা আমি আপনারটা লিখছি, বাকি আর কেউ বলতে চাইলে বলতে পারেন, হি ইজ নট এ লায়ার। ওকে। আচ্ছা এখন তাইলে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে আপনারা এখানে যদি হি ইজ নট এ লায়ার এই উত্তরটা যদি আমি নেই, তাহলে এটাতে আপনাদের সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেল, আবার অর্থটাও পাল্টালো না। মানে সে মিথ্যাবাদী নয়, এর মানে হলো সে সত্যবাদী। সো এভাবেই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন গুলো করতে হবে, যেন আমাদের অর্থ না পাল্টায়, কেমন? এখন আসেন, তো সবসময় তো আপনাকে পজিটিভ নেগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ এই ধরনের আইটেম আসবে না। এখানে বিভিন্ন আইটেমের প্রশ্ন আসতে পারে ট্রান্সফরমেশনের মধ্যে, মানে কয় ধরনের বাক্যের পরিবর্তন হয় সেটা এখন আমরা একটু দেখে নিচ্ছি। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যে ট্রান্সফরমেশন, সেটা আমি একটু আগে দেখালাম যেটা। তারপরে হচ্ছে, আপনারা জানেন ইংলিশে সেন্টেন্সকে আমরা পাঁচটা ভাগে ভাগ করতে পারি: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং অবজেক্টিভ আর এক্সক্লেমেটরি। আর এই এই পাঁচটার মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে মূলত আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। আলটিমেটলি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স গুলো মূলত অ্যাসার্টিভের অন্তর্ভুক্ত। এখন যদি আপনাদেরকে বলা হয় যে অ্যাসার্টিভ সেন্টেন্সের থেকে আপনি এক্সক্লেমেটরিতে নিয়ে যান, তখন আপনাকে এটা সম্পূর্ণ একটা আলাদা নিয়ম মেনটেন করে এই চেঞ্জ করার কাজটা করতে হবে। সো এরকম কি কি চেঞ্জ আছে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যেমন আছে, তাহলে পরীক্ষায় আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ আপনাকে দিতে পারে। অর্থাৎ এটাকে আমরা বলি ভাইস ভার্সা। অর্থাৎ মানে একটা থেকে আরেকটা চেঞ্জ করলে ওটা থেকে আবার, হ্যাঁ,
উল্টো চেঞ্জ হইতে পারে, এরকম প্রশ্ন আসতে পারে। যেমন অ্যাসার্টিভ থেকে ধরো ইন্টারোগেটিভ আসলো, আবার ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভও আসতে পারে, আবার অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভও হতে পারে। কেমন? তো সমস্যা নেই, আপনি একটা জানলে বাকিটা করতে পারবেন। আপনি যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ জানেন, তাহলে স্বাভাবিকভাবে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ তো আর না জানার কথা না। ঠিক আছে, পরীক্ষায় হয়তো উল্টোই বিভিন্ন রকম করে প্রশ্নটা দিতে পারে। অর্থাৎ একদম ডাইরেক্টলি আপনি যেভাবে শিখবেন সেভাবে না দিয়ে হয়তো এটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বা একটু উল্টাই দিতে পারে। সো এরপর আমরা চলে যাচ্ছি ডিগ্রি অফ কম্পারিজন। এই ডিগ্রি অফ কম্পারিজনের মধ্যে এটাকে আমরা বাংলাদেশে অনেকে বলি ডিগ্রি ট্রান্সফরমেশন। আসলে এটা কি ডিগ্রি ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন না বলে আমরা বলতে পারি ডিগ্রি অফ কম্পারিজন। মূলত ডিগ্রি অফ কম্পারিজন জিনিসটা কি? এটা হচ্ছে আমরা একটা সেন্টেন্সকে যত রকমের তুলনা করি সবগুলোই হচ্ছে এখানে চলে আসে, পজিটিভ, ডিগ্রি, কম্পারেটিভ, সুপারলেটিভ সব। আর ভয়েস ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কি হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ। তো আপনাদের চাকরি পরীক্ষার সুবিধা হচ্ছে বিশেষ করে নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে প্যাসিভ থেকে অ্যাক্টিভ কম দেয়। আপনারা জানেন প্যাসিভ থেকে অ্যাক্টিভ একটু ঝামেলা বেশি, অ্যাক্টিভ থেকে প্যাসিভটা মোটামুটি সহজ। সো ওইটাই আপনাদের পরীক্ষায় নিবন্ধনে সাধারণত দেয় আর কি। প্যাসিভ থেকে অ্যাক্টিভ খুব কমই দেয়, বা আমার চোখে তেমন একটা পড়েনি। তারপর স্ট্রাকচারাল সেন্টেন্স গুলোর মধ্যে আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এটা হচ্ছে স্টুডেন্টদের কাছে অন্যতম একটা কঠিন বিষয় বলে বিবেচিত, যদি আসলে এখানে কঠিন বলে কিছু নেই, এগুলো সবগুলো নিয়ম জানলে একদম সহজ। আমি আপনাদেরকে একদম সহজ করে বলবো, আপনারা একটু খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা একটু করবেন, আশা করি এটা এত এত বেশি কঠিন লাগবে না আপনাদের। প্রথমে আমরা চলে যাচ্ছি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, যেটাকে কঠিন আপনারা বলেছিলেন সেটা নিয়ে আমি সংক্ষিপ্ত একটা আলাপে যাই। প্রথমেই দেখেন একটা সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে, সেই সেন্টেন্সটা হচ্ছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অর্থাৎ সে একজন সৎ ব্যক্তি। তো সে সৎ ব্যক্তি এটাকে সিম্পল সেন্টেন্স বলা হচ্ছে, কিন্তু হি ইজ এ ম্যান হু ইজ অনেস্ট এটাকে কমপ্লেক্স বলা হচ্ছে। তাহলে কেন এটা কমপ্লেক্স এবং কেন প্রথমটা সিম্পল? তাহলে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি সেটা একটু সবাই লিখে রাখেন, খাতা কলম যারা নিয়েছেন। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে যেখানে ক্লজ থাকবে কয়টা? একটা। এখন আপনারা বলতে পারেন ক্লজ এটা জিনিসটা কি, যে আমি লিখে দিলাম ওয়ান ক্লজ, ওয়ান ক্লজ। তাহলে সিম্পল সেন্টেন্সের ক্লজ হচ্ছে কয়টা? ওয়ান। কেমন? আর যখন আপনি কমপ্লেক্স করবেন, তো কমপ্লেক্সের ক্ষেত্রে ক্লজ কয়টা? ক্লজ হবে দুইটা। আমি কমপ্লেক্সের শেষে লিখে দিচ্ছি ক্লজ হচ্ছে দুইটা। ঠিক আছে, এই যে, তাহলে টু ক্লসেস। কেমন? এটা আমি লিখে দিচ্ছি, টু ক্লসেস। আচ্ছা, তার আগে এটাকে আমি একটু ছোট করে দেই। আচ্ছা, এবার দেখেন তাহলে টু ক্লস, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে কয়টা ক্লজ বলেন তো? মানে একটা সেন্টেন্সের মধ্যে যদি দুইটা ক্লজ থাকে সেটাকে কি আমরা শুধু কমপ্লেক্স বলবো? সেটাকে আমরা কম্পাউন্ডও বলতে পারি। তো এখান থেকে আমরা একটা জিনিস জানবো যে সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ আর কমপ্লেক্স এবং কম্পাউন্ডে দুইটা করে ক্লজ। তো প্রশ্ন হচ্ছে ক্লজ কি আসলে? ক্লজ হচ্ছে একদম সিম্পল, সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আর ভার্ব থাকবে শুধু একটা করে। যেমন হি ইজ এন অনেস্ট ম্যান, এখানে একটাই সাবজেক্ট হি, আর একটাই ভার্ব ইজ। আমি ভার্ব বলতে বোঝাচ্ছি মেইন ভার্ব। কেমন? তাহলে একটা ক্লজ মানে হচ্ছে একটা মেইন ভার্ব থাকবে। ঠিক আছে, আর মেইন ভার্ব এটা অবশ্যই সাবজেক্ট ছাড়া তো আর মেইন ভার্ব হয় না। বা ইংরেজিতে আপনারা জানেন কোন একটা সেন্টেন্স সাবজেক্ট ছাড়া কখনো হয় না। তো যেহেতু একটা সাবজেক্ট এটা বাধ্যতামূলক একটা পার্ট, সো সাবজেক্ট চলে আসবে, আর তার সঙ্গে একটা মেইন ভার্ব থাকবে। এটাই হলো একটা ক্লজের বৈশিষ্ট্য। সো সিম্পল সেন্টেন্সে আপনি একটাই ক্লজ পাচ্ছেন, ইট মিনস একটাই সাবজেক্ট এবং একটাই মেইন ভার্ব অথবা ফাইনাইট ভার্ব। আর যদি আপনি কমপ্লেক্সের কথা বলেন সেখানে আপনি দুইটা ক্লজ পাবেন, অর্থাৎ সেখানে দুটো সাবজেক্ট পেয়ে যাবেন এবং দুটো মেইন ভার্ব পেয়ে যাবেন। সো হি ইজ এ ম্যান, এখানে হি হলো সাবজেক্ট, ইজ হচ্ছে তার ফাইনাইট ভার্ব। এবং এরপর অংশে দেখেন হু ইজ অনেস্ট, এটা আলাদা একটা মার্ক করা হয়েছে কালার দিয়ে। এখানে হু হচ্ছে সাবজেক্ট এবং তার ভার্ব হচ্ছে ইজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে দুটো ক্লজ আছে, এবং এই দুটো ক্লজের মধ্যে দুটো আলাদা সাবজেক্ট এবং আলাদা ভার্ব আছে। এরপরটা একটু দেখেন, কম্পাউন্ড সেন্টেন্সে হি ইজ আ ম্যান অ্যান্ড হি ইজ অনেস্ট। এখানে এই অ্যান্ড কথাটা এটা হচ্ছে একটা দুইটা ক্লসের সংযোগকারী শব্দ, যেগুলোকে আমরা বলি কানেক্টর। আর এই কানেক্টরটা এসে দুটা ক্লসকে কানেক্ট করেছে। আর এই ক্লসের ক্ষেত্রে যদি আমি সাবজেক্ট ভার্ব খুঁজতে যাই তাহলে একদম সহজেই দেখা যাচ্ছে হি হলো সাবজেক্ট, ইজ আ ম্যান এখানে ইজ হচ্ছে তার ফাইনাল ভার্ব, এবং এন্ড এর পরে হি ইজ অনেস্ট সেখানেও আমি সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব পেয়েছি। সো দুইটা ক্লস আমরা আলাদা করে পেয়েছি। এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে একটা সেন্টেন্সে যদি দুটো ক্লজ আমরা পাই, মানে দুটো আলাদা সাবজেক্ট এবং আলাদা ভার্ব পাই, তাহলে আমরা বুঝবো দুইটা ক্লজ। তো দুইটা ক্লজ থাকলে আমরা বুঝবো সেটা কমপ্লেক্স হতে পারে, কম্পাউন্ড হতে পারে। আর একটা যদি ক্লজ থাকে তাহলে সেটা সিম্পল। প্রশ্ন হচ্ছে দুইটা ক্লজের ক্ষেত্রে কখন আমি কমপ্লেক্স এবং কখন কম্পাউন্ড বলবো? তো এটা বোঝার জন্য একটা সহজ একটা টেকনিক আছে, যে টেকনিকটা আপনাদের জন্য লেখা আছে, অর্থাৎ আমার আগের ক্লাসে এটা লেখা আছে। দেখেন সবাই, কম্পাউন্ড সেন্টেন্স সমান সমান ফ্যান বয়েস। এই ফ্যান বয়েস মানে কি? ফ্যান বয়েস মানে এই এফ মানে হচ্ছে ফর, এ মানে এন্ড, এন মানে হচ্ছে নট, বি মানে বাট, ও মানে অর, ওয়াই মানে ইয়েট, সো, হ্যাঁ, আর
এস মানে হচ্ছে সো অথবা স্টিল। তাহলে এটা কি আপনারা মনে থাকবে? স্ক্রিনশট নেবেন না লিখে রাখবেন? পাস করবো নাকি? হুম। আচ্ছা, তাহলে আবার দেখেন, তাহলে আপনার কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য কি জানলেন? সবাই কি শুনতে পাচ্ছেন তো? কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে তাহলে কি ফ্যান ভয়েস, অর্থাৎ এ ফর এন্ড নর, বিশেষ করে এখানে বেশি ইম্পর্টেন্ট যদি বলেন এন্ড নর অর আদারওয়াইজ ইয়েট, সো এগুলো হচ্ছে মোটামুটি কমন। এই সমস্ত ওয়ার্ড গুলা যদি আপনার সেন্টেন্সে থাকে তাহলে বুঝবেন সেই শব্দ মানে সেন্টেন্সটাকে বলবেন কম্পাউন্ড সেন্টেন্স। আর ওই কম্পাউন্ড সেন্টেন্সের দুই পাশে যে দুইটা ক্লজ পাবেন, যেমন ধরেন এন্ড দিয়ে দুইটা ক্লজ, বাট দিয়ে দুইটা ক্লজ, অর দিয়ে দুইটা ক্লজ, এরকম যে দুইটা ক্লজ গুলো পাবেন ওগুলাকে আমরা সাধারণত বলি, মানে ক্লজের নাম হিসেবে এগুলাকে বলি কোঅর্ডিনেট ক্লজ। আর সেন্টেন্সটাকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স, কেমন? আর এখানে এই সমস্ত ফ্যান বয়েস শব্দগুলো যদি না এসে অন্যান্য যে কোনো যদি কানেক্টর থাকে, অন্যান্য কানেক্টর বলতে কি কি কানেক্টর থাকতে পারে? হোয়াট মানে ডব্লিউএইচ ওয়ার্ড গুলো থাকতে পারে, হোয়াট, উইচ, হাউ, হাউ, হোয়ার, তারপরে ওয়েন থাকতে পারে। তারপরে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে এগুলোর সাথে আবার এভার যুক্ত থাকে, ওয়ের এভার, হোয়াট এভার, ওয়েন এভার, হাউ এভার। হ্যাঁ, এই ধরনের শব্দ অনেক সময় চলে আসে। যাই হোক, সো এই ধরনের শব্দ ডব্লিউএইচ ওয়ার্ড থাকতে পারে, ইফ, অ্যাজ, সিন্স, দো, অল দো, বিকজ, এগুলো থাকতে পারে। সো এই ধরনের শব্দগুলো যদি থাকে তাহলে আমরা সেন্টেন্সটাকে বলবো কমপ্লেক্স। তো এরকম কয়টা শব্দ আছে কমপ্লেক্সে বসে, এটা নির্দিষ্ট করে মুখস্থ করার দরকার নেই। মজার বিষয় হচ্ছে আপনি যদি শুধু ফ্যান ভয়েসটা মনে রাখেন তাহলে ফ্যান ভয়েস যেহেতু কম্পাউন্ড সেন্টেন্সে বসে, আর ফ্যান ভয়েস বাদ দিয়ে বাকি যত রকম কোঅর্ডিনেট কিংবা বাকি যত রকম কানেক্টরস আছে, যত রকম আপনার সেন্টেন্সের ক্লজ সংযুক্তকারী ওয়ার্ড আছে বা কনজাংশন থাকবে, এটা সবগুলোকে আপনারা কমপ্লেক্স সেন্টেন্সে রাখতে পারেন। তার মানে কমপ্লেক্স সেন্টেন্স বোঝার জন্য আপনার আলাদা কিছু মুখস্থ করার দরকার নাই, কম্পাউন্ডের ফ্যান ভয়েসটা মনে রাখলে হলো। অর্থাৎ ফ্যান ভয়েস যদি থাকে তাহলে কম্পাউন্ড সেন্টেন্স, আর ফ্যান ভয়েস ছাড়া যদি দুইটা ক্লজ পান, মানে দুইটা ক্লজ পেয়েছেন কিন্তু ফ্যান ভয়েসের কোনো ওয়ার্ড নাই, বুঝে নিতে হবে সেটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা কি বুঝতে পেরেছেন সবাই? এটুক বুঝতে পারলে একটু আমারে আপনার রেসপন্স করে বলেন ওকে। এটুক বোঝা মানে হচ্ছে আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা চেঞ্জটা করব। তো চেঞ্জটা আমরা একটু আহ, পরে, অর্থাৎ অনেকটা শেষের দিকে এসে আমরা এই চেঞ্জটা করার ফর্মুলা আমরা পাবো। আপনারা সবাইকে ক্লাসটা ঠিকঠাক মতো বুঝতেছেন? আপনারা তো সারা সপ্তাহ একটু করতে হবে। দুই তিনজন তো দিয়েছে। আচ্ছা, বাকিরা সবাই যদি বুঝেন তাহলে একটু ওকে লিখেন, কেমন? কাশেম রেজা, সাজ্জাদ এবং কোহিনুর, তারপরে কাশেম, ইকরাম। ওকে, থ্যাংক ইউ যারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, অবশ্যই এটা পেতে পারেন। এটা ক্লাস শেষ হওয়ার পরেই পেয়ে যাবেন। আরেকটা আপনাদের কথা বলি, আজকে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করা উচিত, যেটা আসলে আমার মনে হয়েছে এটা একটা গ্যাপ হয়ে গেছে আপনাদের সাথে আমার। সেটা হলো যে আপনাদের যে সমস্ত সাবজেক্টগুলোতে আপনারা শিট ইনস্ট্যান্টলি পাননি, এটা একটা অন্যতম বড় কারণ হচ্ছে আমাদের যে কাজগুলো চলতেছে অফিসে। তো আমাদের আসলে স্টুডিওতে কাজের একটু প্রেশার বেশি যাচ্ছে বেশ কিছুদিন ধরে। রেগুলার আমাদের দুটো প্রতিষ্ঠান আরপিসি এবং লিডজি ক্যারিয়ার দুটোই চলছে, তার মধ্যে সেখানে লাইভ প্রোগ্রাম, সব ধরনের টেলিকাস্টিং করা, সেখানের জন্য আবার স্লাইড মেকিং, এবং আমাদের এডিটিং প্যানেলের আসলে ব্যাপক ওখানে আসলে কাজের একটা প্রেশার থাকে। যে কারণে আমাদের শিটগুলো যেগুলো আপনাদেরকে এখানে আমি পড়াই, এগুলোকে আরো মানে এর চেয়ে আরো বেশি গুছিয়ে একেবারে মানে শুধুমাত্র আপনাদের নির্যাসটুকু দেওয়ার জন্য এগুলাকে আসলে আমরা আরেকটু মডিফিকেশন করতেছিলাম। হ্যাঁ, যেটাকে সহজ বাংলায় বলে এডিট করা আর কি। সো এই যে সম্পাদনার কাজগুলো করতে যেয়ে আমাদের আসলে আপনাদের এই শিটগুলো আমরা দিচ্ছি না, মানে আমরা চাচ্ছি না যে যেমন আছে তেমনটা না দিয়ে এর চেয়ে আরো মানে প্রপার ওয়েতে আপনাদের কাছে যায়। তো কিন্তু এতে করে যেটা হলো যে আপনারা মনে হয় কিছু কিছু শিট আসলে আপনারা ইনস্ট্যান্টলি হয়তো পেতে ভালোবাসেন, যেটা অনেকে হয়তো এক্সপেক্ট করেছেন, কিন্তু আপনারা গ্রুপে মেসেজ দেওয়ার পরেও এটা ঠিক সময়ে প্রোভাইড করা যায়নি। হ্যাঁ, তো এই জিনিসটাতে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আমার কোর্সে যারা এনরোল করেছেন, এটা ইনশাল্লাহ এতটুকু বলতে পারি, আপনারা আপনাদের প্রতিটা জিনিস এখান থেকে, অর্থাৎ প্রতিটা ক্লাসের শিট বা কন্টেন্ট এবং আমার ক্লাসের যা রেকর্ড আপনারা এখনো পাননি, যেমন আমার ক্লাসগুলো আপনারা জানেন সেগুলো প্রপারলি
একটা থাম্বনেল টামনেল সবকিছু মেক করে ইউটিউবে এগুলো প্রপারলি দেওয়া লাগে। হুম। আবার এতগুলো ফাইল যদি আপনাদেরকে এমনিতে ডিরেক্টলি দিতে যাই, এগুলো বিশাল ঝামেলা হয়ে যায়। যেমন আমার প্রথম ব্যাচে ডিরেক্টলি ভিডিও অনেক সময় শেয়ার করতে যেয়ে এরকম বেশ কিছু ঝামেলা হয়েছিল। তো বিশেষ করে অনেক বড় ফাইলগুলা যেগুলা আমরা রেকর্ড করি, এগুলো অনেক সময় 200-300-400 জিবি হয়ে যায়, সরি 200-300 MB হয়ে যায়। তখন এই ফাইলগুলো অনেক সময় একটু সময় নিয়ে নেয়। তো দেখা যাচ্ছে মাঝপথে আটকে গেলে এগুলো আবার পরে ওই ফাইলগুলো আবার পাঠানোর জন্য অনেক সময় রিস্টার্ট করতে হয়, অনেক ঝামেলা। যাই হোক, যেহেতু রেকর্ড ক্লাস তার কথা না বাড়াই, তো এটা বলা মানে আসলে আপনাদেরকে একটু ক্লিয়ারেন্স দেওয়া। তো আজকের ক্লাসটাও সেম কেস, এটা যতটুকু আছে আপনারা যদি নিতে চান আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। আর যেগুলো আপনারা পান নাই সেগুলো নিয়ে সবাইকে বলতেছি, আপনারা কেউ টেন্স হওয়ার দরকার নাই, চিন্তিত হওয়ার দরকার নেই। আপনারা ঠিক সময়ে সার্কুলার হওয়ার পর পর ইনশাল্লাহ আপনারা ক্রমান্বয়ে আপনারা এগুলো সবগুলো আপডেটেড হয়ে যাবে। আর আপনাদের এই সেকেন্ড ব্যাচটা একটা কারণে সৌভাগ্যবান, এটা আমি আগেও বলেছি। ফার্স্ট ব্যাচকে সেই সুযোগটা দেওয়া হয়নি বিভিন্ন কারণে, বাট এই সেকেন্ড ব্যাচটা সৌভাগ্যবান আপনারা। আমাদের থার্ড ব্যাচ যেটা মে মাসের 4 তারিখ বা 7 তারিখ লঞ্চ হচ্ছে নতুন ব্যাচ, ওই নতুন ব্যাচটাতে একেবারে আমাদের স্টুডিও থেকে ডাইরেক্ট লাইভ ক্লাস চলবে, যে কারণে ওখানে অনেক বেশি ফ্যাসিলিটিস আপনারা হয়তো পাবেন। তো ওই ব্যাচে আপনাদের সবার জন্য আমি একটা ফ্রি অ্যাক্সেস নিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। যদি আমাদের কয়েকজন টিচার সেখানে নতুন করে যুক্ত হয়েছেন, তো তাদেরকে সেই জিনিসটা হয়তো আমি ম্যানেজ করে আপনাদের জন্য এটি চেষ্টা করব। এনিওয়ে, এবার আসেন আমাদের মূল আলোচনায় ফিরে যাই আমরা তাহলে। আমাদের আলোচনা ছিল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে চেঞ্জ সেটা। তো সেখানে প্রথম রুলটা প্যাসিভ, এই যে প্যাসিভ টু অ্যাক্টিভ আপনারা দেখছেন, প্যাসিভ টু অ্যাক্টিভের ফর্মুলাটা এখানে এসেছে। আচ্ছা, এই যে দেখেন ক্লজ জিনিসটা কি, যারা ক্লজ বুঝেন না তাদেরকে এখানে এটা ক্লজের ছোট্ট একটা আলোচনা এখানে দেওয়া হয়েছে। এটা যেহেতু আপনাদেরকে আমি শেয়ার করে দিব স্ক্রিপ্টটা, সো আপনারা এটা পড়ে নিন। তারপরে স্ট্রাকচারাল সেন্টেন্স দেখেন, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড, কোনটা কাকে বলে এখানে লেখা আছে। এবার আসেন, মাই ফ্রেন্ড ইজ এন অস্ট্রেলিয়ান সিটিজেন। এবার দেখেন তাহলে কিভাবে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে নিয়ে যাব সেটা একটু দেখেন। তাহলে দেখেন, মাই ফ্রেন্ড ইজ অ্যান অস্ট্রেলিয়ান সিটিজেন, আমার বন্ধু হচ্ছে একজন অস্ট্রেলিয়ান নাগরিক। এখানে সাবজেক্ট হিসেবে পাচ্ছি মাই ফ্রেন্ড, তারপর ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ। এখন আমি যদি চেঞ্জ করতে যাই, তাহলে আমাকে এমন ভাবে চেঞ্জ করতে হবে যেন এখানে দুইটা ক্লজ সৃষ্টি হয়। কেমন? তো মাই ফ্রেন্ড কথাটাকে আমি চাইলে এভাবে বলতে পারি না, আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একজন বন্ধু আছে। এভাবে বললে কি হয়, আই হলো সাবজেক্ট এবং হ্যাভ হচ্ছে তার ফাইনাইট ভার্ব, তাহলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব মিলে আই হ্যাভ এ ফ্রেন্ড এই অংশটার একটা ক্লজ হিসেবে তৈরি হচ্ছে। এবং এই ফ্রেন্ডকে বোঝানোর জন্য আমরা পরে আরেকটা ক্লজ দিতে পারি, সেটা কি, হু ইজ অ্যান অস্ট্রেলিয়ান সিটিজেন। এখানে এই হু দিয়ে বোঝাচ্ছে কাকে, ফ্রেন্ডকে। আলটিমেটলি হুটা এসে লাভটা কি হচ্ছে, হু একটা সাবজেক্ট আর ইজ হচ্ছে তার ফাইনাইট ভার্ব। সো হু এবং ইজ মিলে সাবজেক্ট ভার্বের ভূমিকা পালন করছে, আর তার কমপ্লিমেন্ট হিসেবে অ্যান অস্ট্রেলিয়ান সিটিজেন এটা চলে আসলো। তাহলে এই হু থেকে সিটিজেন পর্যন্ত একটা ক্লজ, আর আই হ্যাভ এ ফ্রেন্ড এটা হচ্ছে আরেকটা ক্লজ, দুইটা ক্লজ। এখন প্রশ্ন হচ্ছে, দুইটা ক্লজ হলে তো কমপ্লেক্স কম্পাউন্ড দুটোই হতে পারে। তা আমি কেন এটা এখানে ব্যবহার করলাম কমপ্লেক্সে, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে। যেহেতু আমার কমপ্লেক্স তৈরি করতে হবে, তাহলে আমি কি দিলাম, ডাব্লিউএইচ ওয়ার্ডটা ব্যবহার করলাম, হু। কেমন? আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, আই হ্যাভ এ ফ্রেন্ড অ্যান্ড হি ইজ অ্যান অস্ট্রেলিয়ান সিটিজেন। এখানে কি হচ্ছে, আই হ্যাভ এ ফ্রেন্ডটাকে বরাবর রেখে দিলাম, ওই হু এর জায়গায় আমি একটা অ্যান্ড হি ব্যবহার করলাম। তো এটা সবাই মনে রাখবেন, সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সটা মোটামুটি সহজ। কি কারণে জানেন? সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন অ্যান্ড অর বাট দিয়ে, একদম 95% আপনার কম্পাউন্ড সেন্টেন্সের উত্তর দেখবেন হয় অ্যান্ড, বিপরীত অর্থ বোঝালে বাট অথবা অর, এগুলা দিয়ে বেশিরভাগ উত্তর হয়ে যায়, মোটামুটি মিলে যায়। সো এটা নিয়ে আমার মনে হয় আপনাদের অসুবিধায় পড়তে হবে না। হয়তো সিম্পল কমপ্লেক্সের যে ব্যাপারগুলো সেগুলো হয়তো একটু আপনাদের ভালো করে পড়তে হবে। এখন দেখেন, আমরা কয়েকটা প্র্যাকটিক্যাল উদাহরণ আমরা এখন চলে যাব। তার মধ্যে 1 নম্বর রুলটা একটু সবাই দেখেন, ইনস্পাইট অফ হিজ বিং রিচ ইজ আনহ্যাপি, এই সেন্টেন্সটা একটু সবাই পড়ে দেখেন। এটা হচ্ছে 1 নম্বর রুলের প্রথম চেঞ্জটা উদাহরণ। ইনস্পাইট অফ মানে কি, এটা বুঝতে হবে আপনাদেরকে। এই এই জায়গা থেকে আবার রুলগুলো, এগুলো আপনাদের কিছু কিছু রুলস হয়তো মুখস্থ না করে উপায় নেই। আর যদি বুঝে মনে রাখতে পারেন তো সবচেয়ে ভালো, যদি সম্ভব না হয় তাহলে আপনারা অবশ্যই এগুলো একটু ভালো করে মুখস্থ করে নেবেন। ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, তো মানে কোনো কিছু হওয়া সত্ত্বেও আরেকটা কিছু হওয়া, এরকম মানে একটু বিপরীত অর্থ বোঝায় আর কি। ইনস্পাইট অফ হিজ বিং রিচ, যেমন তার ধনী হওয়া সত্ত্বেও হি ইজ আনহ্যাপি, সে অখুশি বা অসুখী। অর্থাৎ তার অনেক ধন সম্পদ আছে কিন্তু তা সত্ত্বেও সে কি, সুখী নয়।
তাহলে এই ইনস্পাইট অফ কথাটা যদি কখনো থাকে সিম্পলে, মানে বাক্যে থাকলে মানে এটা বুঝবেন, এটা সাধারণত সিম্পল সেন্টেন্সে দেয় আর কি ইনস্পাইট অফটা। কারণ যেহেতু সিম্পল সেন্টেন্সে ক্লজ ব্যবহার করা যায় না, তো সেক্ষেত্রে ইনস্পাইট অফ হিজ বিং রিচ, এটা পুরোটাতে সাবজেক্ট ভার্ব নাই, এটা হচ্ছে আসলে একটা ফ্রেজ। তো মনে রাখবেন, একটা সিম্পল সেন্টেন্সে কিন্তু ক্লজ দুইটা আসতে না পারলেও ফ্রেজ কিন্তু আপনি দুইটা ব্যবহার করতে পারবেন। ফ্রেজ দুইটা কেন, তিনটা চারটাও পারবেন। তার মানে সিম্পল সেন্টেন্সে ক্লজ হবে একটা, কিন্তু ফ্রেজ চাইলে একাধিক ব্যবহার করা যায়। তো ইনস্পাইট অফ হিজ বিং রিচ এটা ক্লজ হলো না, এটা হলো একটা ফ্রেজ। একটা বিষয় মনে রাখবেন, সিম্পল সেন্টেন্স থেকে যদি কোনো কমপ্লেক্স করতে বলে বা সেরকম প্রশ্ন যে পরীক্ষায় আসে, আপনি সিম্পল যে অংশটা থাকে সেটাকে আগে ক্লজ করার চেষ্টা করেন। আর আপনাদের অপশন যেহেতু দেওয়া থাকে, অপশনের মধ্যে এগুলো সাধারণত সবচেয়ে বেশি জটিল হয় স্টুডেন্টদের জন্য যখন তাদেরকে লিখতে দেওয়া হয়, মানে রিটেন এক্সামে। তো আপনাদের যেহেতু এমসিকিউ, আপনার অপশন দেখলে বুঝতে পারবেন। তো দেখবেন যে ইনস্পাইট অফ অংশটা যেটা দেওয়া আছে ওটাকেই আসলে দো বা অল দো দিয়ে চেঞ্জ করে ফেলা হয়, বাকিটা দেখবেন আনচেঞ্জ। যেমন এখানে দেখেন হি ইজ আনহ্যাপি, কমপ্লেক্সেও দেখবেন হি ইজ আনহ্যাপি, এমনকি কম্পাউন্ডে হি ইজ আনহ্যাপি, তাহলে এটা নট চেঞ্জ। বাট চেঞ্জটা কোন জায়গায় হচ্ছে, ইনস্পাইট অফ থাকলে দো দিতে হয়, এটাই আর কিছু না। এবং দো দিলে হবে না, যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে দুইটা ক্লজ লাগবে। হি ইজ আনহ্যাপি লাস্টে একটা ক্লজ আছে, তাহলে দো এর পরে একটা ক্লজ বানাতে হবে, বানাতে হলে সাবজেক্ট লাগবে। তো হি ইজ বিং রিচ, ওখানে হিজটা একটা পসেসিভ ওয়ার্ড, ওইটাকে সাবজেক্ট বানালে হয়ে যাবে হি, আর বিং শব্দটা হয়ে যাবে ভার্ব হিসেবে ইজ। আবার এটা যদি অতীতকালের বাক্য হতো, তাহলে এখানে আবার বিং এর জায়গায় ইজ না হয়ে কি হতো, ওয়াজ হতো। তাহলে দো হি ওয়াজ রিচ এভাবে বলতাম। আর এখন বর্তমান কালে এটা সেন্টেন্সটা, কারণ হি ইজ আনহ্যাপি, হি এর পরে যদি ইজ দিচ্ছে প্রেজেন্ট টেন্স, তার মানে প্রেজেন্ট টেন্স আমরা হ্যাঁ ওয়াজ ব্যবহার করতে পারবো না, এই জন্য দো হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি। এরপর হি ইজ রিচ বাট হি ইজ আনহ্যাপি কেন হলো, কারণ এরকম দো অথবা ইনস্পাইট অফ যুক্ত সেন্টেন্স যদি পরীক্ষায় দেখেন, সেটাকে কম্পাউন্ড করতে গেলে বাট দিয়ে আনসার করতে হয়, এই জন্য এখানে বাট বসানো হয়েছে। এবার আসেন, পরীক্ষায় আপনাদের কমনলি আরেকটা জায়গা থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে বিকজ এর ব্যবহারটা। এটা খুবই কমন একটা ব্যবহার বিকজ এর, এটা শর্টকাট মনে রাখবেন। সিম্পল সেন্টেন্সে হবে বিকজ অফ, মানে অফ দেখলে বুঝবেন এটা হচ্ছে বিকজ এর ফাংশন, সরি সিম্পল এর ফাংশন। আর কমপ্লেক্স সেন্টেন্সে বসবে শুধু বিকজ। তাহলে দেখেন হি কুড নট গো টু স্কুল, প্রথম অংশটা দেখছেন কালার দেওয়া হয়েছে, দুইটাতেই সেম, কমপ্লেক্সেও সেম, সিম্পলেও সেম। পার্থক্যটা কোন জায়গায় হয়েছে দেখেন, সিম্পলে বিকজ অফ এর পরে একটা হিজ ইলনেস দেওয়া হয়েছে একটা ফ্রেজ, আর বিকজ এর পরে কমপ্লেক্সে হি ওয়াজ ইল একটা পুরো একটা ক্লজ দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, বিকজ অফ এর পরে বসবে ফ্রেজ, আর বিকজ এর পরে বসবে ক্লজ, কেমন? আর কম্পাউন্ডে সে আরো সহজ, সেখানে কি করছে, হি ওয়াজ ইল এই কথাটা, যেটা বিকজ হি ওয়াজ ইল যেটা দিছে আর কি, ওখানে হি ওয়াজ ইল কথাটা শুরুতে আসছে, এবং হি কুড নট গো টু স্কুলটা শেষে আসছে। এটা কারণ কি? মনে রাখবেন, যতগুলো এরকম কারণ ফলাফলের বাক্য থাকে পরীক্ষায়, সবগুলোর ক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সে আগে কারণটা লিখবেন, তারপরে কি ফলাফল লিখবেন, এটা নিয়ম। তাহলে এই জন্য আগে হচ্ছে, মানে সে যে স্কুলে যেতে পারে নাই, এটা কারণ কি, হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। তাহলে তার অসুস্থ থাকাটা হচ্ছে কারণ। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে সবসময় আগে কারণটা লিখবেন, তারপরে কি ফলাফলটা লিখবেন। তাহলে এই জন্য এখানে আমরা আগে কারণটা সাজালাম। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, তাহলে এখন তাহলে এইরকম করে একই নিয়মে আপনারা কি আরো দিলে করতে পারবেন কিনা? তো আমি যে দুটো রুল আপনাদের করাইলাম, এই দুটা রুল আমি আপনাদেরকে এখানে লিখে দিচ্ছি। আপনারা এটা চেঞ্জ করার চেষ্টা করবেন, না পারলে বুঝে যাবে হয়তো আপনার রুলটা বুঝেন নাই। তাহলে আমি আপনাদেরকে প্রথমেই, আচ্ছা ভালো কথা, ইনস্পাইট অফ এর জায়গায় যে ডেসপাইট হতে পারে, এটা জানেন পরীক্ষা অনেক সময় ইনস্পাইট অফ শব্দটা না এসে এটা ডেসপাইটও দিতে পারে। তো এটা আপনার কিছু নয়, সেম জিনিস এটা। ইনস্পাইট অফ যে কথা, ডেসপাইটও সেম কথা। তাহলে আমি যদি বলি ডেসপাইট আওয়ার হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক উই গেট ডিপ্রাইভড, মানে আমরা কঠোর পরিশ্রম সত্ত্বেও আমরা বঞ্চিত হই। এটাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে নিয়ে যাবেন, যেটা এখন আমি রেড মার্কিং করে দিচ্ছি এটাকে। আর একই রকম রেড মার্কিং আরেকটা সেন্টেন্সকে আমি এখানে করে দিচ্ছি, সেটা আপনারা চেঞ্জ করবেন। এই যে বললাম, এই যে দেখেন হলুদ মার্কিং এ এটা বিকজ অফ না দিয়ে পরীক্ষায় অন অ্যাকাউন্ট অফ দিতে পারে, ওয়িং টু দিতে পারে, ডিউ টু দিতে পারে। এগুলা মাথায় রাখবেন কিন্তু। আমি ওয়িং টু দিয়ে দিচ্ছি, ওয়িং টু হিজ পুয়ার রেজাল্ট হি ওয়াজ ডিনাইড অ্যাডমিশন। মানে বলতেছে তার পুয়ার রেজাল্ট, তার খারাপ রেজাল্টের জন্য বা তার ভালো রেজাল্ট করতে পারে নাই, তার জন্য তার অ্যাডমিশনটা বাতিল করা বা তার অ্যাডমিশনের সুযোগ তাকে দেওয়া হয়নি। ঠিক আছে, এটার জন্য আমি আপনাদেরকে সবাই এটা আমাকে লিখে দেবেন প্লিজ। হ্যাঁ, আমি তার জন্য আপনাদের উত্তর শেষ হওয়া পর্যন্ত আমি রেকর্ডিংটা একটু পজ রাখতেছি। আচ্ছা, রিভিউতে প্রথমটা হচ্ছে সাজ্জাদের যে উত্তর ছিল, কমপ্লেক্সে দো উই ওয়ার্ক হার্ড উই গেট ডিপ্রাইভড,
এটা ঠিক আছে উত্তর। আর কম্পাউন্ডে উই ওয়ার্ক হার্ড বাট উই গেট ডিপ্রাইভড, দুটো উত্তরই ফাইন। জামশেদের যে উত্তর সেটাও ফাইন, দুটো উত্তরই ঠিক আছে। বাটের ব্যবহার না করে সে ইয়েট ব্যবহার করেছে। সো আসলে বাট এবং ইয়েট দুটাই একই অর্থে ব্যবহার করা হয় ইংলিশে, এবং কম্পাউন্ড সেন্টেন্সে ইয়েট ব্যবহার করারও সুযোগ আছে। সো এটাও কারেক্ট। আর কমপ্লেক্স সেন্টেন্স, পরের সেন্টেন্সের কমপ্লেক্স করছে সাজ্জাদ। হি ওয়াজ ডিনাইড অ্যাডমিশন বিকজ হিজ রেজাল্ট ওয়াজ পুয়ার, এটাও ঠিক আছে। এখানে ওয়িং টু এর জায়গায় আপনি বিকজ ব্যবহার করছেন, এবং আপনি হিজ রেজাল্টকে সাবজেক্ট ধরছেন, একটা ভার্ব নিয়ে এসছেন ওয়াজ, ওয়াজ পুয়ার। সো এটাও ঠিক আছে। ইকরামের ক্ষেত্রে সমস্যা হয়ে গেছে, উই আর হার্ড ওয়ার্ক দিয়েছেন, এখানে আর এর দরকার নাই। কারণ উই এর পরে ওয়ার্ক যেটা, সেটাকে আপনি সরাসরি মেইন ভার্ব বানাতে পারেন। আলাদা করে আর শব্দটাকে এখানে আনার দরকার হচ্ছে না। আপনি বলতে পারেন দো উই ওয়ার্ক হার্ড, এভাবে আপনি চাইলে বলতে পারেন, কেমন? তারপরে উই গেট ডিপ্রাইভ। আর সাজ্জাদের লাস্ট উত্তর ছিল হিজ রেজাল্ট ইজ পুয়ার, তার রেজাল্ট পুয়ার ছিল, সো হি ওয়াজ ডিনাইড অ্যাডমিশন, এখানে ওয়াজটা দেন নাই হয়তো ভুলে, বাকিটা ফাইন, অ্যাবসলিউটলি ওকে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি চলে যাচ্ছি পরের রুলগুলোতে। রুল নাম্বার 3-তে যদি কখনো ইন কেস অফ অথবা বাই প্লাস ভার্ব আইএনজি থাকে সিম্পল সেন্টেন্সে, তাহলে মনে রাখতে হবে সেটা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার সময় সাধারণত আমরা ইফ বসাই, আর কম্পাউন্ডের ক্ষেত্রে এন্ড বসাই। যেমন দেখেন, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, এখানে বাই ওয়ার্কিং হার্ড এটাকে আমরা ইফ দিয়ে ব্যবহার করতে পারি। ইফ ইউ ওয়ার্ক হার্ড, এবার হচ্ছে ইউ ক্যান শাইন ইন লাইফ। এভাবে বাই প্লাস ভার্ব আইএনজি দিয়ে যদি কোনো কাজের উপায় বা মাধ্যমে অন্য কোনো একটা লক্ষ্য সাধিত হয়েছে, তখন আপনারা ইফ এর ব্যবহার করতে পারবেন। কেউ যদি বলে বাই হেল্পিং আদার্স, অন্যকে হেল্প করার মাধ্যমে উই ক্যান হেল্প আওয়ারসেলভস, আমরা নিজেদেরকে হেল্প করতে পারি। তাহলে এখানে এই বাই হেল্পিং আদার্স এই কথাটাকে আমরা চাইলে ইফ দিয়ে ব্যবহার করতে পারি, অর্থাৎ ইফ উই হেল্প আওয়ারসেলভস উই ক্যান, সরি, ইফ উই হেল্প আদার্স উই ক্যান হেল্প আওয়ারসেলভস। সো এটাই হচ্ছে বিষয় আর কি, মানে বাইয়ের পরে ভার্ব আইএনজি থাকলে এবং ইন কেস অফ এর পরেও এরকম যদি ভার্ব আইএনজি বা ইন কেস অফ এর ব্যবহার আমরা যদি দেখি, সাধারণত সেগুলোকে আমরা ইফ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি, আর কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড ব্যবহার করি। এটা একটা মাইনর রুল, তারপর মনে রাখা ভালো, কখন কোনটা আসলে বলা যায় না। আর যদি উইদাউট প্লাস ভার্ব আইএনজি হয়, সেখানে সেখানে আপনি ইফ ব্যবহার করতে পারেন, তবে ইফটা তখন, মানে ইফ ক্লজটা তখন নেগেটিভে ব্যবহার করবেন। অথবা আপনারা চাইলে আনলেস দিয়েও করতে পারেন, কারণ আনলেস মানে তো নেগেটিভ। তাহলে ইফ ইউ ডু নট রিড বুকস অ্যাটেন্টিভলি এভাবেও বলা যায়, অথবা আনলেস ইউ রিড বুকস অ্যাটেন্টিভলি এভাবেও বলা যায়। এরপরে ইন কেস অফ ফেলিওর টু কাম আই উইল নট গো, সেখানেও আবার ইন কেস অফ দেখা যাচ্ছে, এবং এখানে ইন কেস অফ এর পর একটা নেগেটিভ একটা ভাইব আছে। মানে ইয়োর ফেলিয়ার টু কাম মানে তোমার আসতে ব্যর্থ হওয়া, তার মানে কি তুমি, তোমার না আসাটা। তাহলে ইফ ইউ ডু নট কাম, তাহলে ইন কেস অফ এর ক্ষেত্রে এরকম অর্থ অনুযায়ী আমাদেরকে নেগেটিভ দিয়ে আমরা এরকম ইফ সেন্টেন্সকে, মানে ইফ ক্লজকে নেগেটিভ দিয়ে আমরা উত্তরটা চাইলে করতে পারি। এরকম একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, দেখেন, ইন কেস অফ ইউর নেগলিজেন্স ইউ উইল বি পানিশড। এখানে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইফ দেওয়া হয়েছে এবং ইউ আর নেগলিজেন্ট, অর্থাৎ ইন কেসের কারণে এখানে ইফ চলে আসছে। আর এখানে সাবজেক্ট ছিল না ইয়োর নেগলিজেন্সে, ইয়োর যেটা ছিল এটাকে সাবজেক্ট হিসেবে ইউ, আর অক্সিলারি ভার্ব হিসেবে, যেহেতু এটা এটা বর্তমান কালে ইফের সাথে সাধারণত আমরা আইমিজার বা বর্তমান কালে ব্যবহার করলে তখনই পরের অংশের রেজাল্ট ক্লজটা কি হয়, ফিউচার হয়। তো সেই জন্য এখানে এটা প্রেজেন্ট টেন্সে করা হয়েছে, ইফ ইউ আর নেগলিজেন্ট, এরপরে ইউ উইল বি পানিশড। তারপরে ডিউ টু হিজ হার্ড ওয়ার্ক, আরো একটা প্র্যাকটিস, ডেসপাইট এর ব্যবহার এই একটু আগে যেটা পড়েছি এগুলো প্র্যাকটিস এখানে চলে আসছে। আর রুল নাম্বার 5 খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপর একটু বলে দেই। যদি কখনো কোনো একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এরপরে যদি আপনি ইনাফ দেখতে পান, তাহলে এটা আপনারা সো দ্যাট এর একটা স্ট্রাকচার আছে সেটা দিয়ে ব্যবহার করতে পারেন। যেমন দ্য সাম ইজ ইজি ইনাফ, মানে অঙ্কটা যথেষ্ট সহজ ফর দ্য স্টুডেন্টস টু সলভ, স্টুডেন্টদের জন্য সলভ করা খুব সহজ অঙ্কটা। আপনি বলবেন দ্য সাম ইজ সো ইজি দ্যাট, ওই যে যদি এরকম অ্যাডজেক্টিভের পরে এভাবে ইনাফ দেখেন, ওটাকে আপনি সো দ্যাট দিয়ে করতে পারেন। দ্য সাম ইজ সো ইজি দ্যাট দ্য স্টুডেন্টস ক্যান সলভ ইট, মানে অঙ্কটা এত সহজ যে স্টুডেন্টরা করে ফেলতে পারে। আর দ্য সাম ইজ ভেরি ইজি, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে সো দ্যাট তো আসবে না, আপনারা জানেন এই দ্যাটটা সাধারণত আমরা কমপ্লেক্স সেন্টেন্সে বসাই। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে
ফ্যান বয়েজের মধ্যে তো আর দ্যাট নাই, কিন্তু সো আছে, আমরা সো ব্যবহার করতে পারি। দ্য সাম ইজ ভেরি ইজি, অঙ্কটা খুবই সহজ। সো তাই দ্য স্টুডেন্টস ক্যান সলভ ইট। তো একইভাবে করার জন্য আমি স্টুডেন্টদেরকে একটা প্রশ্ন দিয়েছিলাম আমার গত ক্লাসে, দ্য লোড ইজ হেভি এনাফ ফর দ্য বয় টু ক্যারি। এটাকে আবার আমরা একই নিয়মে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব, দেখি আপনারা সবাই পারেন কিনা। যে হলুদ মার্ক করা সেন্টেন্সটা সেটা একটু আপনারা করেন তো দেখি তাহলে, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সময় হচ্ছে 30 সেকেন্ড। ওকে, উত্তরটা আমরা পেয়েছি কার কাছ থেকে? সাজ্জাদ হোসেন, হিজ সরি, দ্য লোড ইজ সো হেভি দ্যাট দ্য বয় কান্ট ক্যারি ইট। ওয়েল, খুবই ভালো অ্যান্সারটা। তাইলে হেভি এনাফটাকে আমরা কমপ্লেক্স করলে সো দ্যাট ইউজ করব, তাহলে সো হেভি দ্যাট দ্য লোড ইজ সো হেভি দ্যাট দ্য বয় কান্ট। এখানে কেন কান্ট দিয়েছি বা আমরা কেন এখানে নেগেটিভ করব, এটা বুঝতে হবে। হুম, এটা হলো যে অনেক সময় এতই বেশি যে বোঝানোর পর যে পরের কাজটা করা যাচ্ছে না বা করতে পারে না, এরকম একটা মিনিং অনেক সময় কাজ করে। ঠিক আছে? তো এই জন্য এটা করতে হবে, এবং সেটা রুল নাম্বার 6-এ সেটাই বলতেছে যে যদি আপনি টু টু থাকে, অর্থাৎ উপরে আপনি দেখতেছেন দ্য লোড ইজ হেভি ইনাফ, তাই না? এটাকে যদি আপনি টু টু যদি দেন, তখন সাধারণত আমরা এই নেগেটিভটা করি, ঠিক না? কিন্তু অনেক সময় অনেক সময় এরকমও হবে যে আপনি অ্যাডজেক্টিভের পরে এনাফ পেয়েছেন এবং সেই ইনাফের পরের অংশটা দিয়ে বোঝা যাচ্ছে যে কাজটা কি করা যাচ্ছে না বা এটা করা সম্ভব না, তখন সেক্ষেত্রে এটা আমাদেরকে নেগেটিভ দিয়ে করতে হবে। আচ্ছা, একটু ওয়েট, এখানে একটা প্রশ্ন আসছে। ওকে, এবার বলেন নেক্সট হচ্ছে রুল নাম্বার 6-এ তাইলে টু টু এর যে ব্যবহারটা, এটা হচ্ছে আপনারা ছোটবেলা থেকে যেটা পড়ছেন, মনে আছে সেই বিখ্যাত উদাহরণ দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। এই এই উদাহরণটা পড়ে আমরা আসলে টু টু এর ব্যবহার শিখছি ছোটবেলা থেকে। সেই উদাহরণটাই মূলত আপনারা মনে রাখতে পারেন। এই রুল নাম্বার 6 হলো সেটাই, দ্য লোড ইজ টু হেভি ফর হিম টু ক্যারি, তার মানে সো হেভি দ্যাট হি ক্যানট ক্যারি ইট। দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, আমরা কি লিখতাম তখন মনে আছে না? আমরা একটা সবচেয়ে কমন উদাহরণ মনে হয় আমরা এটাই পড়ছিলাম, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। এটাকে যদি আমরা কি করি, কমপ্লেক্স যদি আমরা এটাকে করি, তাহলে কি হবে বলেন? আপনারা লিখতে কষ্ট লাগলে অনেক সময় আপনারা মুখে উত্তরটা করে দিতে পারেন আনমিউট করে। দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। ঠিক আছে? বুঝতে পেরেছেন? আর এটাকে যদি আমরা এখন কম্পাউন্ডে নিয়ে যেতে চাই কি হবে? দ্য ম্যান ইজ ভেরি উইক। মনে রাখবেন কম্পাউন্ডে কিন্তু সো হয় না, ভেরি হয়, ভেরি উইক অ্যান্ড, এবং এই কারণে অথবা সো,
ঠিক আছে। হুম। অ্যান্ড হি কেন, ঠিক আছে, এখানে অ্যান্ড দিয়ে করতে পারেন, সো দিয়ে করতে পারেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন এসছে, সেটা হচ্ছে ছাদটি এতই নিচু যে সে এটা ধরতে পারে, এক্ষেত্রে কি স্যার ক্যান হবে না? আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করছেন। এই ধরনের ইন্টারেস্টিং প্রশ্ন দেখলে ভালো লাগে। সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে এতই বেশি যে বলার পরে বাক্যটাকে নেগেটিভ করা যায় না, মানে নেগেটিভ করলে উল্টো অর্থটা মানে মিলবে না আর কি। তো সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? তো যেমন এই সেন্টেন্সটা যেটা সাজ্জাদ বললো, এটা কিন্তু আসলে ঠিক এ ধরনের একটা সেন্টেন্স। এটা হচ্ছে মূলত এই ধরনের কিছু কিছু ব্যতিক্রম সেন্টেন্স আছে যেখানে আপনি নেগেটিভ করবেন না, মানে নেগেটিভ করার দরকার পড়ে না। সো সেই কারণে আপনি নেগেটিভ কেন করবেন, তাই না? তো যেহেতু প্রয়োজন নাই তাই এখানে, বা অর্থের সাথে মিলে না, অর্থের সাথে সঙ্গতিপূর্ণ হয় না, তাই এটাকে আপনি এই ধরনের কিছু সেন্টেন্সকে আপনি নেগেটিভ করবেন না, এটা অ্যাফার্মেটিভ ইউজ করবেন। তার মানে দ্য রুফ ইজ সো লো দ্যাট, মানে এটা যেহেতু নিচু, তো নিচু হলে আপনি কি পারবেন না, তার মানে নিচু হলে অন্য অনেক কিছু পারবেন না, কিন্তু ধরার ব্যাপারটাতে সেটা তার নেগেটিভ না, নিচু হলে তো আমরা আরো বেশি এটাকে ধরতে পারি, নাগাল পেতে পারি। তো এই জন্য আমরা বলবো দ্য রুফ ইজ সো লো দ্যাট উই ক্যান টাচ ইট, উই ক্যান হোল্ড ইট, হ্যাঁ, উই ক্যান রিচ ইট, মানে আমরা এটা নাগাল পেতে পারি। ঠিক আছে, এভাবে আমরা অ্যাফার্মেটিভ এটা আমরা করবো। ওকে, এরকম খুব ব্যতিক্রম ক্ষেত্রে কিছু হতে পারে, যেমন সে এতই বুদ্ধিমান যে সবকিছুই বুঝতে পারে। তো এখানে তো আসলে নেগেটিভ, সে কিছুই বুঝতে পারে না এরকম বলার তো সুযোগ নেই। হি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট হি ক্যান আন্ডারস্ট্যান্ড সো মেনি থিংস, এভাবে আমাদেরকে অ্যাফার্মেটিভে বলতে হবে। যাই হোক, রুল রুল 6 হলো এটাই, মানে এক কথায় আপনার মনে রাখবেন টু টু যদি থাকে তাহলে পরের অংশে কমপ্লেক্সে সো দ্যাট হবে, এবং দ্যাটের পরের অংশটা হবে নেগেটিভ। এটা মাথায় রাখবেন, কেমন? রুল 7 এর ক্ষেত্রে একদম সহজ একটা তরিকা আপনাদেরকে বলে দিয়ে যাই। যদি কখনো সিম্পল সেন্টেন্সে এরকম ইনফিনিটিভ থাকে, এই যে দেখতেছেন টু বাই, এটা ইনফিনিটিভ না? আমরা জানি টু এর পরে ভার্ব বেস ফর্ম বসলে এটা ইনফিনিটিভ। সেখানে টু বাই এসছে, যদি এরকম টু বাই ইনফিনিটিভ যদি থাকে, তাহলে মনে রাখবেন সেটাকে কমপ্লেক্স করতে গেলে সো দ্যাট ব্যবহার করতে হয়, এবং তারপরে সাবজেক্ট এবং ক্যান কুড টেন্স অনুযায়ী ব্যবহার করতে হয়। তো অনেক সময় ক্যান কোড না এসেও এটা আনসার হতে পারে, তবে সাধারণত আমরা ক্যান কোডের একটা ব্যবহার করি আর কি। তবে এটা জরুরি না, মানে সেন্টেন্সের অর্থ অনুযায়ী লাগলে ইউজ করবেন। যেমন ডেলা সোল্ড হার হেয়ার, ডেলা তার চুল বিক্রি করে দিল টু বাই এ গিফট ফর জিম, জিমের জন্য উপহার নিতে, উপহার কেনার জন্য। তো এখানে ডেলা সোল্ড হার হেয়ার এর জায়গায় এখানে হবে ডেলা সোল্ড হার হেয়ার সো দ্যাট। দেখেন কি হলো, তাহলে টু এর জায়গায় মানে ইনফিনিটিভ এর জায়গায় আমরা সো দ্যাট ব্যবহার করব, এবং এখানে সাবজেক্ট হিসেবে ডেলার জন্য আমরা শি বসাচ্ছি, আর তারপরে আমরা ওই যে বললাম টেন্স অনুযায়ী ক্যান কোডের ব্যবহার, তারপরে বাই এ গিফট ফর যে বাকি যেটা আছে সেটা আমরা ব্যবহার করলাম। তারপরে এখানে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, দ্য বয় ওয়ার্কড হার্ড টু সাকসিড ইন লাইফ। এবার এটা আপনারা একটু করেন দেখি কে কে পারবেন। ওকে, পারবেন কেউ? আচ্ছা, একটা আনসার পেয়েছি, সেটা হচ্ছে দ্য বয় ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড সাকসিড ইন লাইফ। ওকে, ভেরি গুড।
তাহলে এখানে ইনফিনিটিভটাকে আমরা কিভাবে করলাম? টু এর জায়গায় সো দ্যাট দিয়ে দিলাম, সাবজেক্ট দিলাম দা বয়ের জন্য হি, তারপরে আমরা অতীতকাল হিসেবে আমরা কুড ব্যবহার করলাম। আর কমপ্লেক্স পারলে আসলে কম্পাউন্ডটা ইজি, এক্ষেত্রে কম্পাউন্ডে আমরা এন্ড এর ব্যবহারটা করলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে রুল 8। রুল 8 এর ক্ষেত্রে হচ্ছে বিসাইডস এর যে ব্যবহারটা, সবাই আমরা দেখতে পাচ্ছি এখানে বিসাইডস এর একটা ব্যবহার আছে। তো বিসাইডস মানে হলো একটা লোকের একটা যোগ্যতা আছে, সঙ্গে আরেকটা যোগ্যতা যখন আমি বলতে যাব তখন আমি বিসাইডস বলতে পারি। তো আমরা বলতে পারি সে ভালো খেলোয়াড়ের পাশাপাশি সে একজন ভালো গায়ক বটে, সে একজন ভালো শিক্ষক হওয়ার পাশাপাশি সে একজন ভালো খেলোয়াড় বটে। এরকম যে আমরা সাইড বাই সাইড যে আমরা যোগ্যতার কথাগুলো বলি, এগুলা বা যোগ্যতা না, ইভেন যে কোনো কাজকর্মের ক্ষেত্রে এরকম, মানে একটা জিনিস এর বাইরে বা একটা জিনিস ছাড়াও আরেকটা কিছু বর্ণনা করা কেমন। তো এক্ষেত্রে আমরা কমপ্লেক্সে কি করতে পারি? বিসাইডস এরপরে তো আসলে ক্লজ বসাতে হয় না, রাইট? তো এই জন্য বিসাইডস এর পরে আমরা যে ফ্রেজটা পাবো সেটা আমরা যদি ক্লজ বানাতে পারি তাহলে কমপ্লেক্স হয়ে গেল। তো ক্লজ বানাতে গেলে মনে রাখবেন এই বিসাইডস এর জায়গায় সাধারণত ওয়াইল শব্দটা বসিয়ে আমরা ক্লজ তৈরি করি। একটা বিষয় সবাই মাথায় রাখবেন, প্রতিটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে সিম্পল সেন্টেন্সে যেটা একটা ক্লজ এক্সট্রা দেওয়া থাকে, মানে ক্লজ না সরি ফ্রেজ, চেষ্টা করবেন ওই ফ্রেজটাকে ক্লজ বানানোর জন্য। আর যদি এক্সট্রা কোনো ফ্রেজ না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা দুটো শব্দ সাবজেক্ট অবজেক্ট থেকে বের করে নিয়ে এসে ক্লজ বানাতে হবে। আর নাইলে ফ্রেজ দেওয়া থাকলে সবচেয়ে সহজ। এখানে বিসাইডস বিং এ গুড স্টুডেন্ট এই কমা পর্যন্ত একটা যেহেতু ফ্রেজ দেওয়া আছে আমরা এটাকে ক্লজ বানিয়ে ফেলতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা বিসাইডস এর পরিবর্তে ওয়াইল লিখবো। আর বিং যেটা আছে আপনারা জানেন বিং গুলো সাধারণত কমপ্লেক্স কম্পাউন্ডে গেলে ইজ, আর, এম, অথবা অতীতকাল হলে ওয়াজ, ওয়্যার এরকমই হয়ে যায়। আর সাবজেক্ট হিসেবে এখানে যেহেতু একজনই সাবজেক্ট তাহলে ওই হিটা নিয়ে আসবো। তাহলে ওয়াইল হি ইজ এ গুড স্টুডেন্ট হি ইজ এ গুড প্লেয়ার, এর মানে হলো একদিকে সে যেমন ভালো স্টুডেন্ট অন্য আবার সে একজন ভালো প্লেয়ারও বটে। কম্পাউন্ডের ক্ষেত্রে এটা একদম সহজ, নট অনলি বাট অলসো দিয়ে করা হয়। তার মানে সে শুধু ভালো ছাত্রই নয় ভালো প্লেয়ারও বটে। আর নট অনলি বাট অলসো এটা কিন্তু খেয়াল রাখবেন, এটা যদিও ফ্যান বয়েজ এর মধ্যে আমি সরাসরি বলি নাই, কিন্তু যেহেতু এখানে বাটের ফাংশন আছে নট অনলি বাট অলসো, ওখানে বাট যেটা আছে তাহলে এটাও কিন্তু কি ফ্যান বয়েজ এর একটা অংশ। তো সেই হিসেবে এটা কম্পাউন্ড। আচ্ছা, আপনার এরপরে দেখেন রুল নাম্বার 9, এটা একটু সবাই কাইন্ডলি দেখেন। ইমিডিয়েটলি আফটার সিইং দ্য পুলিশ দ্য থিপ রেন অ্যাওয়ে, এই এই নিয়মটা আমরা কিভাবে আমরা অ্যাপ্লাই করবো একটু সবাই দেখেন। বলা হচ্ছে ঠিক পুলিশকে দেখার পরপরই চোরটা পালিয়ে গেল। তার মানে কি? সিম্পল সেন্টেন্সে আপনারা একটু ভালো করে দেখেন, ইমিডিয়েটলি আফটার বলা মানে, অথবা দেখেন বক্সের মধ্যে জাস্ট আফটার আছে, প্রেপোজিশন আছে, এগুলো থাকা মানে হচ্ছে যে এগুলোর পরপরই একটা কাজ হয়েছে কেমন। সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব? এগুলোর পরে আমরা সাবজেক্ট এবং ভার্ব আমরা যেগুলো আছে সেগুলোর মধ্যে কি চেঞ্জ আনবো না অন্য কিছু? একদম সহজ কথাটাই বলি, আপনারা অ্যাজ সুন এর ব্যবহার যারা জানেন, আপনারা নিশ্চয় জানেন কোনো একটা কাজ হতে না হতে আরেকটা কাজ হওয়া। এই ক্ষেত্রে আমরা অ্যাজ সুন এস ব্যবহার করি, নো সোনার হ্যাড ব্যবহার করি, তাই না? অনেকে আপনারা নো সোনার হ্যাড ব্যবহার করেন। তো এই স্ট্রাকচার গুলো মূলত এখানে চলে আসে, কারণ ইমিডিয়েটলি আফটার মানে হচ্ছে কোন একটা কাজ হওয়ার পর পর আরেকটা কাজ হওয়া। তো এই কারণেই এখানে ইমিডিয়েটলি আফটার যখনই আসবে বা জাস্ট আফটার, বুঝতে হবে সেটা অ্যাজ সুন এস এর ফাংশন বা ওয়েন এভার মানে যখনই, মানে যে মাত্র বোঝাচ্ছে আর কি। তো এই অ্যাজ সুন এস বা ওয়েন এভার এগুলো আমরা ইউজ করতে পারি, তবে নো সোনারও ইউজ করা যায়, কিন্তু সেক্ষেত্রে একটা আপনার ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি নো সোনার ইউজ করেন তাহলে নো সোনারের প্রথম ক্লজটা পাস্ট পারফেক্ট দিয়ে করতে হবে, এবং সেকেন্ড ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এই টেন্সের ফাংশনটা মাথায় রাখতে হবে। আর নো সোনার হ্যাডের জায়গায় সাজ্জাদ যেটা বলেছেন হার্ডলি হ্যাড স্কার্সলি হ্যাড সেটাও ব্যবহার করা যাবে। ওকে, তাহলে এই হচ্ছে সিম্পল কমপ্লেক্সের এর একটা ফাংশন। আরেকটা ফাংশন হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ডের ক্ষেত্রে কি হয় দেখেন, এখানে যে কাজটা আগে হবে সাধারণত আপনারা জানেন কম্পাউন্ডে সিরিয়ালটা হলো আগের কাজটা আগে লিখতে হয়। ওই যে যেমন একটু আগে বলেছিলাম আগে কারণ তারপরে ফলাফল লিখতে হয়, তাই না? তো সে পুলিশ দেখেই
চোরটা পালিয়ে গেল। তাহলে সে আগে কি করছে, পুলিশ দেখছে। তাহলে দ্য thief saw the police and, এবং তারপর অ্যাট ওয়ান্স। তারপর বলতে পারেন স্যার অ্যাট ওয়ান্স কেন আনছি এক্সট্রা করে, কারণ অ্যাট ওয়ান্স মানে হলো তাৎক্ষণিকভাবে, ওই যে ইমিডিয়েটলি আর কি। তা আপনি চাইলে এখানে ইমিডিয়েটলিও দিতে পারেন, শুধু ইমিডিয়েটলি, মানে দ্য thief saw the police and immediately he ran away, মানে এবং তাৎক্ষণিকভাবে সে পালিয়ে গেল। এভাবে আমরা অ্যান্সার করতে পারি। আচ্ছা, এরকম এই রুলগুলো আরো একটা ক্ষেত্রে আমরা ইউজ করবো, সেটা হচ্ছে কোন একটা কিছু করে মাত্র, হয়ে মাত্র বা শোনা মাত্র আরেকটা কাজ হলো, এরকম ক্ষেত্রে, যেমন অন হিয়ারিং দ্য নিউজ, সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে বা সংবাদটা শুনতে না শুনতে, আই রাশড টু দ্য স্পট, আমি স্পটে ছুটে গেলাম। কেমন? তার মানে কি, সংবাদটা যে মাত্র শুনলাম, তাহলে এই যে মাত্র বা সঙ্গে সঙ্গে এগুলো তো সবগুলো একই অর্থে অ্যাজ সুন এস হবে। তাহলে অন হিয়ারিং যে কথা, এখানে অ্যাজ সুন এসটাও সেম। আর কম্পাউন্ড এসে ওই অ্যাট ওয়ান্স ওয়ার্ডটা বসে গেল। সো যা মনে হচ্ছে আপনাদেরকে আসলে এই পার্টটাই মনে হয় আজকে পড়ানো যাবে, এর চেয়ে বেশি আসলে আর পড়ানোর মনে হয় সুযোগ নেই। দেখেন, এবার আসলে রিলেটিভ প্রোনাউনটা কি, আপনারা জানেন হু, হুইচ, হুম, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এগুলা ব্যবহার করলে তখন আমরা এটাকে বলি রিলেটিভ ক্লজ। তো কমপ্লেক্স সেন্টেন্স আপনারা জানেন ডব্লিউএইচ ওয়ার্ড গুলা ইউজ হয়, হোয়াট, হুইচ, হু, এগুলো ইউজ হয় প্রায়। যেমন রহিম স এ কালারফুল পিকচার, রহিম একটা কালারফুল পিকচার দেখলো। এখানে দেখেন এক্সট্রা কোনো ফ্রেজ নাই, আমি বলছিলাম না এক্সট্রা কমা দিয়ে বা অন্য কোনো ভাবে এক্সট্রা কোনো ফ্রেজ আসলে সেটাকে ক্লজ বানাবেন। তো এখানে কি করবেন, রহিম স, সাবজেক্ট ভার্বটা বরাবর রেখে দিবেন। এরপরে কালারফুল পিকচার এটাকে আপনারা ভেঙে একটা ক্লজ বানাবেন কিভাবে। এখানে নাউনটা হচ্ছে পিকচার, এটাকে আগে নিয়ে আসেন, রহিম স এ পিকচার, পিকচারটা কেমন, কালারফুল। তাহলে এই পিকচারকে বোঝানোর জন্য আবার হুইচ ব্যবহার করেন, যেটা এটা অতীতকাল, তারপরে ওয়াজ নিয়ে আসেন, তারপরে কালারফুল শব্দটা লাস্টে নিয়ে আসেন। এইভাবে এই সহজ প্রক্রিয়ায় আপনি অনেক অনেক বাক্য করতে পারেন। রহিম সয় পিকচার হুইচ ওয়াজ বিউটিফুল, যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তাহলে হি ইজ এ ম্যান হু ইজ অনেস্ট। আমি যে বলি ইউ আর এ বিউটিফুল পার্সন, তাহলে ইউ আর এ পার্সন হু ইজ বিউটিফুল। এভাবে আমরা দিতে পারি আর কি। কেমন? অথবা আমি যদি বলি ইট ইজ অ্যান ওল্ড স্কুল, এটা একটা পুরাতন স্কুল, তাহলে ইট ইজ এ স্কুল হুইচ ইজ ওল্ড। এভাবে আমরা অনেকগুলো বাক্য কি করতে পারি, হু দিয়ে অথবা হুইচ দিয়ে আমরা কমপ্লেক্সে নিয়ে যেতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে রিলেটিভ ক্লজ, মানে রিলেটিভ প্রনাউন দিয়ে, মানে হু, হুইচ, হুম, এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন। এই ওয়ার্ড গুলো দিয়ে এরকম যে যে ধরনের সেন্টেন্স গুলো আমরা বানাবো, এগুলো কমপ্লেক্স হয়ে যাবে। আর সংক্ষিপ্ত যে বাক্যটা সেটা তো বুঝতেই পারছেন, সিম্পল সেন্টেন্স। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখবো আবার, সেটা হচ্ছে কম্পাউন্ড। তো আর বলার দরকার নেই, পারবেন না, কম্পাউন্ডে ইট চলে আসবে আর কি। হ্যাঁ, শুধু ওই হুইচ এর জায়গায় শুধু ইটটা বসাই দেবেন, অ্যান্ড ইট। কেমন? আচ্ছা, এবার 11 নম্বরে আসেন, ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন থাকলে আমরা কিভাবে করতে পারি। এই সেম কেস, অ্যান আইডিয়াল স্টুডেন্ট, এটাতে আমরা সেম কাজটাই করবো, অ্যান স্টুডেন্ট হু ইজ আইডিয়াল। এই যে দ্য রিচ ম্যান, এখানে অ্যাডজেক্টিভ আছে রিচ, তাহলে এটাকে আলাদা করবো, তাহলে দ্য ম্যান হু ইজ রিচ। মানে আপনারা অ্যাডজেক্টিভটাকে আলাদা করে ফেললে এটা হয়ে যাবে। রুল 12 এর ক্ষেত্রে এবার আসেন, এখানে ব্যাপারটা হচ্ছে অনেক সময় ভার্ব আইনজি দেখি আমরা। যেমন আই স হিম লাফিং, আমি তাকে হাসতে দেখলাম। ইউ স তাসকিন টকিং, তুমি তাসকিনকে কথা বলতে দেখেছিলে। তাহলে এখানে এরকম যদি কোনো একটা ভার্ব আইনজি যুক্ত আমরা পাই, তখন আমরা সেটাকে ক্লজ বানাতে পারি কিভাবে, আই স হিম না বলে আমি বলবো আই স দ্যাট, মানে আমি দেখতে পেলাম যে হি ওয়াজ লাফিং, আমি তাকে হাসতে দেখলাম, তার মানে কি, আমি দেখলাম যে সে হাসছিল। কথাটা এভাবে আমি বলতে পারি। তাহলে এভাবে বললে সুবিধাটা কি, আই স, এটা মিলে একটা ক্লজ হয়ে গেল, আই সাবজেক্ট, স ভার্ব, আবার দ্যাট এরপরে হি সাবজেক্ট, আবার ওয়াজ লাফিং হচ্ছে তার মেইন ভার্ব বা ফাইনাল ভার্ব, তাহলে এটা একটা ক্লজ হয়ে গেল। তাহলে হি ওয়াজ লাফিং একটা ক্লজ, আই স একটা ক্লজ, তার মানে দুইটা ক্লজ। দুইটা ক্লজ থাকা মানেই এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। বুঝাতে পেরেছি? ঠিক আছে, তাহলে এইভাবে আমরা আবার এন্ড দিয়ে যদি করি তাহলে আরো সহজ। এন্ড এর পরে আমি হিটা বসিয়ে দিলাম, মানে দ্যাট হি না দিয়ে আই স হিম এন্ড হি ওয়াজ লাফিং। এভাবে সংক্ষেপে আমরা এটা করতে পারি। 13 নম্বরেও সেম, প্রায় সেম, আই হ্যাভ এ ব্রাদার স্টাডিং ঢাকা কলেজ। আর এখানে আমি আই হ্যাভ এ ব্রাদারের পরে একটা হু ব্যবহার করলে, হু এর পরে তার স্টাডিং হয় না, সরাসরি ভার্বের এনজি, তাহলে আমি দিয়ে দিলাম ভার্বের প্রেজেন্ট ফর্ম, যদি বর্তমান কাল হয়। আর অতীত কাল হলে স্টাডিড। এভাবে আমরা কি করতে পারি, রুল 13 নিয়ম অনুসারে আমরা কমপ্লেক্স কম্পাউন্ডে নিয়ে যেতে পারি। আচ্ছা, রুল 14-তে এখানে দা পায়াস আর হ্যাপি, এটা মনে হয় আপনারা অনেকেই পড়ছেন এই রুলটা। সেটা হচ্ছে আপনারা ওই যে, এগুলো সাধারণত এইচএসসি তে পড়ানো হয়, মানে অ্যাডজেক্টিভের পূর্বে দা ইউজ করলে তখন আমরা সেটা প্লুরাল হিসেবে ব্যবহার করি। দা পায়াস আর হ্যাপি মানে ধার্মিক লোকেরা খুশি বা সুখী।
কেউ যদি বলে দা অনেস্ট আর হ্যাপি, তার মানে সৎ লোকেরা খুশি বা সুখী। তো এইভাবে কোন একটা অ্যাডজেক্টিভের পূর্বে দা ইউজ করলে তখন আমরা সেটাকে প্লুরাল হিসেবে চিনি। তো এগুলাকে কমপ্লেক্স করতে গেলে আপনারা দোজ হু ব্যবহার করতে পারেন। তো এটা তো জটিল কিছু না। জাস্ট দোজ হু আর দিলে সুবিধাটা কি, দোজ হু আর পায়াস এটা একটা ক্লজ। আর এটা পুরোটা এই দোজটাকে সাবজেক্ট ধরে ওইদিকে আর হ্যাপি, ঠিক আছে। এই এই দোজটাকে নিয়ে ওইদিকে আর হ্যাপি এটা মিলে একটা ক্লজের ভূমিকা রাখে, সো সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায় যেহেতু দুটা ক্লজ। তো এটা মাথায় রাখবেন, স্পষ্ট করে সঠিকভাবে দুইটা ক্লজ দেওয়াটাই হচ্ছে আপনার ক্রেডিট। আপনি দুইটা ক্লজ দিতে পারলে বাক্যটা কিন্তু কমপ্লেক্স হয়ে যাবে। এবং দুইটা ক্লজ যেন সঠিক হয় সেজন্য সাবজেক্ট এবং ভার্ব দুইটা ক্লজে আছে কিনা আমাদের দেখতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি রুল 15-এ লিঙ্কিং ভার্ব হেলথ ইজ ওয়েলথ। এখানে দেখেন কোনো অ্যাডজেক্টিভ নাই। এখানে আপনি বলতে পারবেন না হেলথ ইজ ওয়েলথ, হুইচ ইজ ওয়েলথ, এভাবে তো হয় না। মানে এখানে কোনো অ্যাডজেক্টিভ নাই, গুড ব্যাড নাইস এরকম অ্যাডজেক্টিভ নাই, তাহলে কি করবেন? এরকম কিছুই না থাকলে তখন আপনার ইট ইজ ব্যবহার করবেন। এই যে এখানে ইট ইজ দেওয়া হয়েছে, এটা ব্যবহার করবেন। মনে থাকবে এইটাই, এটা ব্যবহার করবেন, ইট ইজ। তার মানে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। আপনাকে যদি বলে নলেজ ইজ পাওয়ার, তাহলে এখানে নলেজ আর পাওয়ার কোনো অ্যাডজেক্টিভ নেই, ডাইরেক্ট দুটো নাউন, নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি। কিভাবে করবেন? তাহলে ইট ইজ নলেজ হুইচ ইজ পাওয়ার। ঠিক আছে, মানে কোনো অ্যাডজেক্টিভ না থাকলে তখন আপনি ইট ইজ এবং হুইচ ইজ এভাবে আপনারা চেঞ্জটা করে ফেলবেন। তারপরে এখানে কি দেখা যাচ্ছে, আবার ওই যে ফ্রেজের কথা বলছিলাম, ফ্রেজ থেকে ক্লজ কিভাবে হলো আমরা দেখি। আওয়ার ফ্রিডম ফাইটার শোড ডেডিকেশন, আমাদের মুক্তিযোদ্ধারা তাদের ত্যাগ দেখিয়েছে টু দেয়ার মাদারল্যান্ড, তাদের মাতৃভূমিতে। তাহলে হোয়াট আওয়ার ফ্রিডম ফাইটার শোড, এখানে একটা অতিরিক্ত কি আনছে, হোয়াট। তাহলে আমাদের মুক্তিযোদ্ধারা যা এনেছিল, হোয়াট আওয়ার ফ্রিডম ফাইটার শোড মানে আমাদের মুক্তিযোদ্ধারা যা দেখিয়েছিল, ওয়াজ ডেডিকেশন, সেটা ছিল কি, ডেডিকেশন বা ত্যাগ টু দেয়ার মাদারল্যান্ড, তাদের মাতৃভূমির প্রতি। মানে হোয়াট আওয়ার ফ্রিডম ফাইটার্স, এটা এখানে হচ্ছে ফ্রিডম ফাইটার সাবজেক্ট, শোড হচ্ছে ভার্ব, এটা একটা ক্লজ। এই যে পার্পল কালারের যেটা দেখছেন এটা হচ্ছে একটা ক্লজ, এবং এই ক্লজটা ওয়াজ ডেডিকেশন। এই ক্লজের পরে এখানে ভার্ব হচ্ছে ওয়াজ, আর ডেডিকেশন হচ্ছে তার কমপ্লিমেন্ট, কেমন? তাহলে এই ওয়াজ ডেডিকেশনটাতে আমরা ভার্ব পাচ্ছি, আর তার সাবজেক্ট হচ্ছে প্রথম ক্লজটা পুরোটাই হলো কি, ক্লজ মানে সাবজেক্ট। একটা কথা মনে রাখবেন, কমপ্লেক্স সেন্টেন্সে একটা পুরো ক্লজ কিন্তু মানে মেইন ক্লজ যেটা, সেটার সাবজেক্ট হিসেবে থাকতে পারে। আমি আবার বলছি, মানে প্রথম একটা ক্লজ সেটা আলাদা যেমন একটা ক্লজের কাজ করে, সেটা আবার পুরো বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। যেমন এখানেও সেম কেস, পুরো ক্লজটাই এই বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে। তারপরে আমরা আরো দেখতেছি উই গট ওয়ার্ম রিসেপশন ফ্রম দ্য হোস্ট, এখানেও আমরা সেম কেস, হোয়াট উই গট ফ্রম দ্য হোস্ট এভাবে দিয়ে একটা ক্লজ বানানো হয়েছে, এরপর ওয়াজ ওয়ার্ম রিসেপশন দিয়ে আরেকটা ক্লজ আমরা পাচ্ছি। যদি পরীক্ষার জন্য 16 নম্বর অত বেশি ইম্পর্টেন্ট না, এমনি তারপর আপনাদের একটু জানাই রাখলাম আর কি। 17 নম্বরও কাছাকাছি সেম, এখানে টু বিটা মনে রাখবেন। যদি কখনো এরকম টু বি থাকে তখন ওই টু বির জায়গায় আমরা দ্যাট দিয়ে সাবজেক্টটাকে নিয়ে এসে ক্লজ করতে পারি। যেমন এভরিবডি কনসিডার্স রাকিব টু বি মেরিটোরিয়াস, এটা সিম্পল। তাহলে এভরিবডি কনসিডার্স দ্যাট একটা ক্লজ হয়ে গেল। এবার রাকিব ইজ এ মেরিটোরিয়াস বয়, তাহলে এখানে কি হলো, টু বির জায়গায় আমি জাস্ট দ্যাট বসালাম আর সাবজেক্ট নতুন করে রাকিবকে এখানে নিয়ে আসলাম। এভাবে আমরা পরেরটাতে দেখতেছি, এখানে টু বির জায়গায় আসছে টু হ্যাভ, এখানেও সেম কেস, উই অল থট দ্যাট। দ্যাট এই যে টু হ্যাভ না দিয়ে দ্যাট দিছে, দ্যাট দেওয়ার পরে সাবজেক্ট হিজ অ্যাটিটিউডটা চলে আসছে, উই অল থট দ্যাট হিজ অ্যাটিটিউড হ্যাড লজিক্যাল রিজন। এভাবে রিলেটিভ প্রোনাউনের আরো ব্যবহার আছে, যেমন আমরা হোয়াট এর ব্যবহার করছি, কিন্তু হোয়াট ছাড়া অন্যান্য গুলো যেমন হোয়েন ওয়ার এগুলো আসতে পারে। এই যে দেখা যাচ্ছে হি ম্যাট মি ফার্স্ট দ্য এজ অফ 15, সে 15 বছর বয়সে সাক্ষাৎ করেছিল আমার সাথে। এখানে অ্যাট দ্য এজ অফ, এইটাকে আমরা ক্লজ বানাবো। তার মানে হি ম্যাট মি ফার্স্ট, সে প্রথম সাক্ষাৎ করেছিল আমার সাথে ওয়েন হি ওয়াজ 15, যখন সে ছিল 15 বছর বয়সে। তাহলে ওয়েন হি ওয়াজ বললে হি সাবজেক্ট ওয়াজ ভার্ব, তাহলে এটা একটা ক্লজ হয়ে গেল। আর কিভাবে ক্লজ হচ্ছে আপনারা খেয়াল করেন জিনিসগুলো, হি ম্যাট মি ফার্স্ট এন্ড হি ওয়াজ 15, এখানে এন্ড দেওয়ার পরে হি ওয়াজ 15, এটা একটা ক্লজ। এভাবে সময় বোঝালে আমরা ওয়েন দিয়ে, আর স্থান বোঝালে ওয়্যার দিয়ে আমরা এগুলো করতে পারি। যেমন 20 নম্বরে এখানে অ্যাট দ্য টাইম অফ দিছে, তাহলে আমরা ওয়েন দিয়ে করলাম। আবার 21 নম্বর তো এখানে দেয়নি, যদি কখনো অ্যাট দ্য প্লেস, হ্যাঁ, অথবা কোন একটা স্থানকে বোঝাচ্ছে আপনারা বুঝতে পারতেছেন, তখন ওয়্যার দিয়ে আপনারা করতে পারেন। যেমন হি ওয়াজ বর্ন ইন ঢাকা, সে ঢাকায় জন্মেছিল। তাহলে এটা যদি আপনি এখন কমপ্লেক্স করতে চান কি করবেন, তাহলে হি ওয়াজ বর্ন ইন এ প্লেস, হ্যাঁ,
সে একটা জায়গায় জন্মেছিল, হুইচ ওয়াজ ইন ঢাকা, যেটা কোথায় ছিল, ঢাকায় ছিল, তাহলে এখানে হুইচ ব্যবহার করলাম। ঠিক আছে, অথবা হি ওয়াজ বর্ন ইন এ প্লেস, আমি যদি বলি সে একটা গ্রামে জন্মেছিল, তাহলে এখানে যেমন হি ওয়াজ বর্ন ইন এ প্লেস হুইচ ওয়াজ ভিলেজ, এভাবে আমরা দিতে পারি। অনেক সময় হোয়ার দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো সুতরাং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে আপনারা আপাতত এই নিয়মগুলো মাথায় রাখবেন। আশা করি এগুলো দিয়ে আপনাদের একটা ভালো পরীক্ষা ফেস করার সুযোগ আছে। তবে বাকি রুলস গুলো আজকে আর আপনাদেরকে একদিন এগুলো পড়াতে গেলে আপনারা আসলে খেয়ে হারিয়ে ফেলবেন। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বাকি রুল সবগুলো যেন বুঝিয়ে দেওয়া যায়। প্রয়োজন আমরা অন্য কোনো টপিক যেগুলো ছোট আছে সেগুলোর সাথে মার্চ করে হলে আমরা এটা পরের ক্লাসে ইনশাল্লাহ শেষ করে দেবো। সো ঠিক আছে, তাইলে আজকের ক্লাস এতটুকুই। কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা এখানে শেষ করবো। আশা করি কারো কোনো প্রশ্ন নেই। স্যার একটু কি রিভিউ হবে? আচ্ছা রিভিউ, আচ্ছা রিভিউ যদি বলেন তাহলে প্রত্যেকটা রুলসের বেসিক গুলা বলে যাই। যেমন ধরনের রুল নাম্বার যদি আপনি ওয়ান বলেন, একেবারে ওয়ান থেকে যদি আমি যাই আর কি, এই যে কোন একটা সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভ থাকে, অস্ট্রেলিয়ান সিটিজেন এরকম, এই অস্ট্রেলিয়ান এটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভটাকে হুইচ ইজ হুইচ ওয়াজ এরকম আলাদা করতে পারেন। এরপরে রুল শুরু করছিলেন ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ থাকলে কমপ্লেক্সে হয় দো, কম্পাউন্ডে হয় বাট, এটা মুখস্থ করতে পারেন। এটা হচ্ছে হাইলাইটস। রুল নাম্বার টু তে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, এই ধরনের কারণ বোঝায় এই ধরনের ফ্রেজ গুলো থাকলে কমপ্লেক্সে আপনারা শুধু বিকজ দিয়ে আনসার করবেন, আর কম্পাউন্ডে সো দিয়ে আনসার করবেন। তিন নম্বরের ক্ষেত্রে বাই প্লাস ভার্বের আইনজি থাকলে তখন ইফ এর ব্যবহার করবেন। উইদাউট প্লাস ভার্ব আইনজি থাকলে, এই যে উইদাউট প্লাস ভার্ব আইনজি থাকলে তখন আপনারা ইফ ক্লজটাকে নেগেটিভ দিয়ে আনসার করবেন। মানে ইফ ক্লজ তখন কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। তারপরে গুলোর ক্ষেত্রে বলেছিলাম ও, অনেক সময় অ্যাডজেক্টিভের সাথে ইনাফ থাকলে সেটাও কিন্তু কি সো দ্যাট এর ফাংশন হিসেবে কাজ করে। আর টু টু থাকলে তো সো দ্যাট অবশ্যই কাজ করবে, এটা তো অলরেডি বলেছি, দা ম্যান ইজ টু উইক টু ওয়াক, বাংলাদেশের জাতীয় উদাহরণ। এটাতেও সেম কেস, টু টু থাকলে সো দ্যাট, আর ইনাফ থাকলে অ্যাডজেক্টিভের সাথে তখন আমরা সো দ্যাট দিয়ে ইয়ে করব, কমপ্লেক্স করব। আর কম্পাউন্ডটা তো সহজ আছে, এন্ড দিয়ে যুক্ত করা যায়। আর ইনফিনিটিভ টু বাই থাকলে সেটাকে আমরা সো দ্যাট দিয়ে আমরা করব, এটা কথা বলেছিলাম। আমি এটা প্র্যাকটিসটা মনে হয় আপনাকে একজন ভালো উত্তর দিয়েছেন এটা। তারপরেরটা হচ্ছে বিসাইডস থাকলে বলেছিলাম হোয়াইল দিয়ে করতে, আর কম্পাউন্ডে নট অনলি বাট অলসো হয়। যদি ইম্পর্টেন্ট বলেন তাহলে ওকে, ভালো কথা। ইম্পর্টেন্ট যদি বলেন তাহলে এই রুলটা আপনার মাথায় রাখতে পারেন। এই এক নাম্বার রুল এটা, এক নাম্বারটা আমি তাহলে মার্ক করে দিই। তারপরে দুই নাম্বারটাও মার্ক করে দিতে হবে। তিন নাম্বার সব সময় আসে না, তবে মাঝে মাঝে আসে। এটাকে আমি একটু সবুজ কালার করে দিচ্ছি, মানে একটু মিডিয়াম ইম্পর্টেন্ট আর কি। তারপরে হচ্ছে ইনাফ টু, এটা হচ্ছে মিডিয়াম ইম্পর্টেন্ট। আর টু টু এটা তো বলছি, এটা তো জাতীয় উদাহরণ, তাহলে এটাকে আমি লাল করে দিচ্ছি। তারপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে লাল করা যাবে না, সবুজ করতে হবে। বিসাইডস কে আপাতত কোনো কিছু না করি, বেশি, যত কালার বেশি দিব তত আপনারা গুসা করবেন, আপনাদের পড়া বেশি শিখতে হবে। আর আপনারা যারা একটু আগ্রহী তারা এমনিতেই সব পড়বেন আমি জানি। আর যাদের পক্ষে চাকরি বাকরি আছে, অসুবিধা আছে, তারা সংক্ষেপে পড়বেন কেমন। আর আর এগুলো এগুলো রুল নাম্বার 12টা চাইলে আপনি মার্কিং করতে পারেন, ইম্পর্টেন্ট বলা যায়। রিভিউ বলতে এগুলাই আসলে, এখানে রুল 15টা আপনি চাইলে দিতে পারেন, মাঝে মাঝে একটু প্রশ্ন কঠিন করলে তখন এই এই টাইপের এগুলো চলে আসে। আর 16 17 লাগবে না, এই আর কি। সো দ্যাটস অল। তাহলে আপনাদের আর কোনো কোয়েশ্চেন আছে? যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করে দিচ্ছি। সবাই তাহলে ভালো থাকবেন, আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।